প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে বাংলাদেশ থেকে যতবারই ক্ষমতার মসনদ থেকে শাসক পালিয়ে গিয়েছেন, ততবারই বাংলাদেশ একটা নতুন সাম্রাজ্যের অধীন হয়েছে। যেমন আপনার লক্ষণ সেন যখন বাংলাদেশের ক্ষমতা থেকে পালিয়ে যান, তখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে বাংলাদেশে টার্কো পার্সিয়ান বা ইসলামিক এম্পায়ারের সূচনা হয়, যেটা 1203 সাল থেকে 1757 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। তারপরে আমরা দেখি যে সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের সাথে পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে নৌকাতে করে পালিয়ে যাবার সময় ধরা পড়ে নিহত হন এবং তারপরে ক্ষমতায় আসেন মীর জাফর, মীর কাসিম, এরকম কয়েকজন। আসলে মূল ক্ষমতা রবার্ট ক্লাইভের হাতে, এবং সেটা আমরা দেখি যে 1757 থেকে 1947 সাল পর্যন্ত আমরা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিলাম। তো একইভাবে আমরা যদি দেখি যে 2024 সালে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছিলেন। তো এই সময় আমরা কি নতুন কোনো সাম্রাজ্যের অধীনে হলাম, বা আমরা এখন আসলে কোন ক্ষমতা কেন্দ্রের সাথে আছি? কারণ বাংলাদেশ ভারতের বলয় থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু ভারতের বলয় থেকে বেরিয়ে এখন কার সাথে আছে, কিভাবে আছে, আমরা কি নতুন কোনো সাম্রাজ্যের অধীনস্থ হলাম কিনা, সেটা নিয়ে বাংলাদেশ থেকে কেউ কোনো কথা বলতেছে না, কেউ কিছু বলে নাই। এটা কি আসলে কি হয়েছে, না আমরা আসলে ঠিক কিভাবে আছি, ভারতের সাথে আমাদের সম্পর্ক কিভাবে চলছে? তো এসব বিষয় নিয়ে বাংলাদেশের ভিতরে যারা সাম্রাজ্যবাদ অথবা সার্বভৌমত্ব নিয়ে আলাপ করার কথা, তারা খুবই চুপচাপ আছেন, কেউ কিছু বলতেছেন না। এদিকে আমরা বাংলাদেশে বিভিন্ন সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশ একটা যুদ্ধের দিকে যাচ্ছে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে, এটা সবাই বুঝতে পারছেন। তো এই নতুন যে সাম্রাজ্য, সেটা কারা এবং সেটা কিভাবে আমাদের সাথে আছে, আমরা কিভাবে তাদের সাথে আছি, এই সম্পর্কের টানাপোড়েনটা কিরকম, আমরা কিভাবে এটাকে মূল্যায়ন করব? তো ইতিহাসবিদরা এটা নিয়ে কথা বলতেছেন না, তাদের জন্য হয়তো, যেহেতু ইতিহাস আর একটু পুরাতন হতে হবে, অথবা তারা এখনই চাইলে বলতে পারেন। বিদেশিরা বলছেন, কিন্তু বাংলাদেশ থেকে আমরা কাউকে কিছু বলতে শুনছি না। তো আশা করি আমরা এই বিষয়টা নিয়ে সামনের দিকে আলোচনা শুনতে পাবো, যে বাংলাদেশের মসনদ থেকে যখন কেউ পালিয়ে যায়, তখন আমরা এই যে নতুন একটা সাম্রাজ্যের অধীন হই। আমাদের দেখা গেল যে রবার্ট ক্লাইভ বা মীর জাফরের মতো লোকজন ক্ষমতা নেয়, তারপর সেখান থেকে আমরা ব্রিটিশ সাম্রাজ্যে যাই, অথবা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজি থেকে আমরা দেখা গেল যে একটা টার্কো পার্সিয়ান রুলের অধীনে চলে যাচ্ছি। এবং এবছর বা 2024 সালে অধ্যাপক মোহাম্মদ ইউনূস যিনি ক্ষমতা নিয়েছেন, তিনি কাদেরকে রিপ্রেজেন্ট করছেন, তার বদলে আমরা অচিরেই কাকে দেখতে পাবো, কিভাবে আমাদের এই কন্টিনিউটি চলবে। তো এসব বিষয় আমরা ভবিষ্যতে আরো ভালোভাবে দেখতে পাবো। তো আপাতত আমি মনে করি যে এই জিনিসটা খোলাসা করা দরকার। দেশের যারা পণ্ডিত ব্যক্তি আছেন, রাষ্ট্রনায়ক আছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন, যারা দেশে বিভিন্ন আলোচনা সভা, টক শো, তারপরে আপনার কি বলে এটাকে পাঠচক্র ইত্যাদি করে দেশের মানুষকে বিভিন্ন নীতি, বিভিন্ন রকমের বয়ান শুনিয়েছেন গত 15-16 বছর যাবত। আমাদের সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন রকমের জ্ঞান গর্ব আলোচনা চলেছে। সেই লোকগুলি এখন কোথায়? তারা কেন বাংলার মানুষকে বলতেছে না যে দেশের সার্বভৌমত্বের এখন কি অবস্থা, কেন আমাদের সীমান্ত অরক্ষিত, কেন সীমান্তের ভিতরে দিয়ে আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে চলে আসতেছে, বাংলাদেশ থেকে কিভাবে মানচিত্র নাকি বদল হবে, এ ধরনের কথাবার্তাও একাডেমিশিয়ানরা খুব সুন্দরভাবে বলছেন। আবার আরেক দিক থেকে প্রশ্ন উঠতেছে যে বলকানাইজেশন অফ বেঙ্গল অথবা পূর্ব তিমুরের পরিস্থিতির মতো হতে পারে বাংলাদেশের অবস্থা। তো এই যে বিষয়গুলি হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা আশা করি দেশের যারা নীতি নির্ধারণী শক্তি, যারা বাংলাদেশের রাজনীতিবিদ, তারা দেশের মানুষকে সঠিক তথ্যটা জানাবেন,
এবং সঠিক মানুষকে সাথে নিয়েই সবকিছু করতে হবে। দেশের মানুষ যদি চায় তাহলে বাংলাদেশ যুদ্ধে জড়াবে অথবা এ ধরনের কাজের সাথে যুক্ত থাকবে। আর দেশের মানুষ যদি না চায় তাহলে দুনিয়ার যত বড় শক্তিই হোক সেখানে আসলে কাজ করতে পারবে না। থ্যাংক ইউ।